আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার জাতিসংঘের কাছে 24শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া 1400 জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত 28শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার 2 দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই 1400 জনের নাম ঠিকানা চেয়ে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে 5টি ধাপে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 2024 সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালের 22 ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল, ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত 2025 সালের 12 ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত 28 মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পালস কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতার প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত। এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস কেসি অনুরোধ করেছেন প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়। এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরো চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পালস কেসি এবং টাটিয়ানা ইটোয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে।
আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাওয়েলসকেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জুনে জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এ এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়। যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি।
যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে। যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় পান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাক লিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয় আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আপনাদের সামনে কথা বলতে চাই, বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। আমরা একটি নিপীড়নমূলক উদাহরণ দিয়ে আলাপটা শুরু করতে চাই। ঘটনাটি নড়াইলের। রাজনৈতিক প্রতিহিংসার বিষ বাষ্প যে কতটা ভয়ঙ্কর ও অমানবিক হতে পারে তার এক জঘন্য ও অসভ্য দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা। ধর্মীয় ও সামাজিক আয়োজনকেও তারা আজ রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র বানিয়ে ফেলেছেন। সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামীম আহমেদের পারিবারিক কোরবানির আয়োজন পুলিশ পাঠিয়ে ভণ্ডুল করে দেওয়ার ঘটনাটি কেবল একটি পরিবারের অধিকার হরণ নয়, বরং গ্রামীণ জনপদের সামাজিক সম্প্রীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। আমরা আলাপটার শিরোনাম বা আলাপটা শুরু করেছিলাম, বিএনপি ক্ষমতায় হারালে কেন দৌড়ের উপর থাকে। এই যে উদাহরণটা দেখলেন, নড়াইলের ঘটনা, একটি কুরবানির আয়োজনকে পুলিশ পাঠিয়ে স্থানীয় বিএনপির নেতারা ভণ্ডুল করে দিয়েছে। আমি বলছি যে বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপরে থাকে। আগামী দিনে যে বিএনপির কি হবে এটি বিলিয়ন ডলারের প্রশ্ন সত্যিকার অর্থে। আপনারা দেখেছেন 2001-06 আমলের বিএনপির শাসন। সেই শাসন আমলে বিএনপি কি করেছে? প্রতিপক্ষ আওয়ামী লীগকে, এমনকি আওয়ামী লীগ প্রধানকে হত্যা করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনাও ঘটিয়েছে এবং নানা রকম। আওয়ামী লীগ প্রধানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ড। এবং সেই সময়ের অত্যাচার, নির্যাতন, অনাচার, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগ তো প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বাভাবিকভাবে, তাই না? এত অত্যাচার নেমে এসেছিল সেই সময়। সেই অত্যাচারের আগুন কিছুটা ভোগ করেছে বিএনপি 2009 থেকে 24 সময়কালে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কিঞ্চিত দৌড়ের উপরে ছিল, কিন্তু আজকে ইউনূসের আমল থেকে যদি শুরু করেন, ইউনূসের আমলে যত কিছু ঘটনা ঘটেছে এর দায় বিএনপির। এই ইউনূসের তো বাহিনী নাই, তাই না? ইউনূসের তো রাজনৈতিক গুন্ডা পান্ডা সন্ডা নেই। অঘটনগুলো ঘটিয়েছে কে? ধানমন্ডি 32 ভেঙেছে কে? বিএনপি জামাত মিলে। শত শত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে কে? বিএনপি জামাত মিলিয়ে। আজকে যে আচরণটা হচ্ছে 2001-06 আমলের থেকেও ভয়াবহ আচরণ। আরেকটি জিনিস খেয়াল করুন যে বিএনপি ক্ষমতায় এসে কোন প্রক্রিয়ায়। আপনি কি বলবেন, আপনি যদি দেশের একজন বিবেকবান মানুষ হন, স্বাভাবিক প্রক্রিয়ায় সামনের দরজা দিয়ে পেছনের দরজা দিয়ে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসছে। 2024 সালে যে আওয়ামী লীগ সরকারের পতন, এই পতনের পেছনে বিএনপির কি ন্যূনতম কোনো ভূমিকা আছে? পতন কি বিএনপি করেছে? আপনি কি মনে করেন? করেনি। একটা বিশেষ পরিস্থিতিতে নয়া একটা ব্যানার, সেটিও জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের প্রধান কারিগর ছিল দেশের অভ্যন্তরে আসলে জামাত। এনসিপি জামাতেরই বাচ্চা, অন্যান্য যেগুলো আছে সেগুলো জামাত জাস্ট ব্যানারের বাইরে গিয়ে কাজটা করেছে। আওয়ামী লীগ পতনের প্রধান অংশীজন হচ্ছে জামাত, বিএনপি পতন করেনি। কিন্তু বিএনপি কি বেনিফিশিয়ারি?
আবার 24-এ যেমন বিএনপি বেনিফিশিয়ারি, 75-এও বিএনপি বেনিফিশিয়ারি ছিল। 24-এ বিএনপি ক্ষমতায় এসছে একদম পেছনের দরজা দেয়। আগের দিনের ভোট, বিকেলের ভোট, একতরফা ভোট, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাখার ভোটে বিএনপি ক্ষমতায় এসছে। সেই বিএনপি ক্ষমতায় এসে মনে করেছে যে মুই কি হনুরে, কি না কি পেয়ে গেলাম। এই মনে করবার কারণে 2001-06-এর তুলনায় আরো বেশি অত্যাচার নির্যাতন বেড়ে গেছে। ইউনূসের আপনি 1.5 বছরের অত্যাচার বিএনপির সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে যুক্ত করতেই হবে। আর বিএনপি নিজেরা ক্ষমতায় এসে যে অত্যাচার নির্যাতন, সেটাও যুক্ত করতে হবে। এই যে অত্যাচার করছে, এই অত্যাচারের পরে, এই অত্যাচার করতে করতে বিএনপি কি একবারও ভাবছে যে আমরা তো ক্ষমতায় আজীবনের জন্য আসেনি, ক্ষমতায় আজীবন থাকবো না। আমি যতই চেষ্টা করি না কেন, আজকে যে সামরিক শক্তি বিএনপিকে ক্ষমতায় রেখেছে, আগামীকাল সেই সামরিক শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে। আমি বারবার বলি একটা কথা, গতকালকের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় বিদেশি শক্তির মদত পুষ্ট হয়ে সামরিক বাহিনীর অস্ত্রের মুখে। অস্ত্র সরাসরি ব্যবহার করুক আর না করুক, কিন্তু অস্ত্রের মুখে। 55 বছরের ইতিহাস কিন্তু এটি। আজকে বিএনপি ক্ষমতায় আছে এবং এই যে প্রেসার গ্রুপ বা শক্তি বলি, বিদেশি শক্তি বলি, সামরিক শক্তি বলি, তারা কিন্তু জনমতের বিপক্ষে। একটা কথা মনে রাখতে হবে, জনমতের বিপক্ষে কেউ কাজ করে না। আজকে বিএনপির জনমত কিন্তু, বিএনপির প্রতি জনমত কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে। এই বিপক্ষে চলে যাওয়াটা বিএনপির কাল হবে এবং পতন হবে। বিএনপি ক্ষমতা দীর্ঘস্থায়ী তো প্রশ্নই আসে না। 5 বছর মেয়াদ পূরণ করা তো প্রশ্নই আসে না। 4 মাসে জনমত কোথায় ঘুরে গেছে কল্পনাতে। সাম্প্রতিক আপনারা বিভিন্ন জনের জরিপগুলো খেয়াল করছেন। তো বিএনপি খুব দ্রুত পতন হবে। পতন হয়ে তাদের কি হবে? পতন হয়ে 9 থেকে 24 সাল পর্যন্ত যে দৌড়ের মধ্যে ছিল, আজকে যদি পতন হয়, পতন হয়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দিনের আলোর মতো সত্য। আজ হোক, 2 দিন পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, মাস্ট। আজকে বিএনপি যে কাজ করছে, আওয়ামী লীগের লোকজনকে ঘরে থাকতে দিচ্ছে না, ঈদ পালন করতে দিচ্ছে না, উৎসব পালন করতে দিচ্ছে না। বিএনপি কি ঘরে থেকে ঈদ পালন করেনি? দৌড়ের উপর ছিল, আমি স্বীকার করছি। যতটা দৌড়ের অপরাধ করেছে, অপরাধের চেয়েও হয়তো খানিকটা বেশি দৌড়ের উপর ছিল, কিন্তু ঘরে থেকে ঈদ করেছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে থেকে ব্যবসা করেছে। কিন্তু আজকে বিএনপি কি করছে? অবৈধ ক্ষমতা দখলকারী বিএনপি যদি বলি, আমার মনে হয় ভুল হবে না, কারণ নির্বাচনটা তো হয়নি। 50-60% মানুষকে বাদ রেখে নির্বাচন, সেই নির্বাচনটা তো আসলে নির্বাচন বলা যায় না। এবং এখনকার জরিপে এটি 80% হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি। আমি গতকালকেও বলেছি, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সক্রিয় কর্মী পদ পদবিতে থাকে বা কর্মী হিসেবে কাজ করে ম্যাক্সিমাম 10% লোক। আপনি হিসেব করে দেখুন, হিসেব মিলে যাবে। 90% মানুষ কিন্তু রাজনীতির বাইরের মানুষ। এই 90% মানুষই নির্ণয় করে ক্ষমতায় কে থাকবে কে থাকবে না। এই 90% মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাগুলো রিপিট হয়ে যায়, কিন্তু তারপরেও কথা প্রসঙ্গে কথাগুলো আসে যে আগেই যখন ভালো ছিলাম তখন কি হবে? বিএনপি কি ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে? 5 বছর মেয়াদ কি পূরণ করতে পারবে? ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হলেও সেই মেকানিজমটা কিন্তু জানতে হয়, অভ্যন্তরীণ কূটনৈতিক। সেই কূটনৈতিক মেকানিজমে কিন্তু বিএনপি ইতিমধ্যে ফেল মেরে যাচ্ছে, ফেল মেরে যাবার মতো অবস্থা। এই যে দেখুন, আমার পাশের দেশ মিয়ানমার কূটনৈতিক ভাবে ভারতের সাথে কূটনীতি নির্মাণ করে পৃথিবীর সাথে কূটনীতি নির্মাণের পলিসিতে আছে। এই মুহূর্তে মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফর চলছে, কিন্তু আমার বিএনপি কূটনৈতিক ভাবে প্রথমেই পরাজিত। যে কোনো ভাবে হোক, আমার দেশের বিএনপি সরকার কূটনৈতিক ভাবে পরাজিত। তাকে ভারত বিরোধী অ্যাটিটিউডে কে বা কারা, যেটি হোক, ষড়যন্ত্রকারীরা হোক আর যেটি হোক, ভারত বিরোধী আচরণে ফেলে দিয়েছে। এই আচরণ কূটনৈতিক ভাবে ফেল, দেশের অভ্যন্তরীণ জনমতের দিক দিয়ে ফেল। কাজেই বিএনপি মাস্ট ফেল করবে এবং ফেল করবার পরে
বিএনপি, আমি আলাপটা শুরু করেছিলাম বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। এই যে যে ঘটনাগুলো ঘটছে, মানুষের কোরবানি ভুন্ডুল করে দিচ্ছে। আরো শত শত আকাম কুকামে মত্ত বিএনপি নেতা কর্মীরা, একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, দু হাতে অর্থ কামানোতে ব্যস্ত বিএনপি নেতা কর্মীরা। এগুলো করে স্বল্পতম সময়ে ক্ষমতায় থেকে ওই যে পয়সাটা কামাই করলেন, ওই পয়সাটা কি থাকবে আপনার? এই যে গত 2 বছরে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন, আপনি কি মনে করেন যে আপনারটা রাখবে? আপনি পয়সা দিয়ে বাড়ি করছেন, ওই বাড়িটা রাখবে? আপনার বাড়ি সমান করে দেবে। অবস্থাটা কিন্তু এমন হবে, মনে হচ্ছে চারিদিকে যে অবস্থা। বিএনপি আসলে এসব কারণে বিএনপি ভুলে যায় যে আমরা ক্ষমতায় এসেছি, অথচ বিএনপির হাতে কিন্তু অপার সুযোগ ছিল সবাইকে নিয়ে মিলে মিশে একটা ইনক্লুসিভ পলিটিক্স নির্মাণ করে বসবাস করা, কিন্তু বিএনপি সেটি চায় না। ক্ষমতা হারালে জেল জুলুম অত্যাচারের মধ্যে থাকতে চায়, এটাই হচ্ছে বিএনপির নিয়তি। বিএনপি কি একবারও বুঝছে না যে আজকে আওয়ামী লীগের লোকজন জেল জুলুমের শিকার হচ্ছে, কালকে বিএনপির কি হবে? এই ভাবনাটা কি আসে না? আসলে ক্ষমতায় থাকলে অন্ধ থাকে, যার কারণে এই ভাবনাগুলো আসে না, এবং না আসা থেকেই আজকে যত রকমের নেতিবাচক কাজ করছে। বিএনপি দিনকে দিন জনরোষ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিএনপির পতন অনিবার্য, এবং পতন পরবর্তী সময়ে বিএনপির কি হতে পারে এটা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। দৌড়ের উপর তো থাকবেই, সেই দৌড়টা কেমন হতে পারে, কি রকম হতে পারে, কত ধরনের হতে পারে, কত প্রকারের হতে পারে, বিএনপি নিজেই নিজের গর্ত খুঁড়ছে। অথচ আওয়ামী লীগ বিএনপি সবাই, এই দেশে আওয়ামী লীগ বিএনপি তো চিন্তা করতে হবে, জামাত কিসের? জামাতকে এই দেশকে মানে? যে দলটা দেশকেই মানে না, বাংলাদেশকেই মানে না, সেই দলের রাজনীতি তো এখানে কল্পনা করে। জামাতের সিট আছে কয়টা বাংলাদেশে? এই যে এবার যে আর্টিফিশিয়াল অনেক দেখানো, জামাত যত মেকানিজম করুক না কেন, সে শিশুদের মধ্যে ঢুকে যাক, শিবির একদম প্রাইমারি স্কুলে ঢুকে যায়, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান কোচিং সেন্টার, কোথায় নেই তারা? এটি বিবেচনার বিষয়। কিন্তু এত কিছুর পরেও জামাত বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে কখনোই সফল হবে না। আমরা কয়েকদিন আগে ভাবছিলাম জামাত কি সবই দখল করে ফেললো, কিন্তু না। জামাত, একটা কথা আছে গ্রাম দেশে যে সারা ঘর লেপে দিয়ে দুয়ারে কাদা, জামাত সারা ঘর লেপে দিয়ে দুয়ারে কাদা রাখে, যার কারণে ওই ঘরে জামাত ঢুকতে পারবে না। বাংলাদেশের অবস্থা এই, জামাতের মাত্র 3 থেকে 4টা, একটা দিনাজপুরে, একটা চাঁপাইনবাবগঞ্জে, একটা সাতক্ষীরা, একটা চট্টগ্রামে, এই 4টা জেলায় জামাতের 4টা আসন পেতে পারে, এর বেশি প্রশ্নই আসে না। জামাতের অবস্থাটা এই। কাজে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ। আজকে বিএনপি যে আচরণ করছে, ভবিষ্যতে একদলীয় শাসন, এক দল আসতে বাংলাদেশে বাধ্য। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ বিএনপিকে কিন্তু ছেড়ে দেবে না, দৌড়, মহা দৌড়ে রাখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজেই এখনো সময় আছে। বিএনপি নেতৃত্ব, বিএনপি কেন্দ্র থেকে শুরু করে, বিএনপি প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, যে এই ভাবনাটা ভাবা যে আমাদের তো একদিন ক্ষমতার বাইরে যেতে হবে, তখন আমাদের কি হবে, ওই ভাবনাটা যদি ভাবেন, তাহলে বিএনপি এই অপকর্মগুলা করতো না, কিন্তু করে যাচ্ছে। যার কারণে দৌড়টা কোন পর্যায়ে থাকতে হবে ক্ষমতা হারালে, সেটি এখন চিন্তার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন।